হাই গাইজ বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে 20 ইম্পর্টেন্ট পয়েন্টস নিয়ে এসেছি, যেগুলো আমাদের ইন্টারভিউর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তুমি যখন সাইটে কাজ করতে যাবে তখন কিন্তু এই যে 20 পয়েন্টস যেটার উপরে আমরা আজকে আলোচনা করব, এই 20 পয়েন্ট কিন্তু আমাদের জানাটা কিন্তু খুবই দরকার। আচ্ছা, যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয়, এই যে ভিডিওটা আজকের, ঠিক আছে, তাহলে কিন্তু অবশ্যই এই বিশ্বনাথ জানা ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। তো চলো বেশি কথা না বলে সেশনটাকে শুরু করব। সর্বপ্রথম কি বলছে দেখো, সর্বপ্রথম 1 নম্বর যে প্রশ্নটা বলছে 3 স্যাম্পেল অফ সয়েল। কি বলছে? 3 স্যাম্পেল অফ সয়েল অফ 3 স্যাম্পেল, এই দেখো এখানে হাইলাইট করব, 3 স্যাম্পেল অফ সয়েল, ঠিক আছে, সয়েল শুড বি টেকেন ডিউরিং টেস্ট। মানে কি বলছে, যখন আমরা সয়েল টেস্ট করব, সেটা কম্প্রেহেনসিভ টেস্ট হোক বা তোমার সয়েল বিয়ারিং টেস্ট হোক, ঠিক আছে, এই ধরনের টেস্ট আমরা সয়েলে যখন করতে যাব তখন কিন্তু সয়েলের যে স্যাম্পেলটা আমাদের তিনবার কিন্তু স্যাম্পেল নিতে হবে, 3টে স্যাম্পেল আমাদের নিতে হবে সয়েল টেস্ট করার সময়, ঠিক আছে, এটাই বলেছে। এটা কিন্তু সাইটে কাজ করতে গেলে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে সয়েল টেস্ট করতে গেলে কবার সয়েলের মানে কটা স্যাম্পেল নিতে হবে, না 3টে স্যাম্পেল নিতে হবে, ঠিক আছে। তো এটা তোমাকে ইন্টারভিউতেও কিন্তু জিজ্ঞেস করতে পারে, অলরেডি কিন্তু বহুবার এটা জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে। তো এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। চলো দ্বিতীয়ত হচ্ছে কি কিউরিং ডেজ, মানে এখানে কিছু আমি সিমেন্টের নাম রেখেছি। তো সেই সিমেন্টের যখন আমরা সাইটে কাজ করব তখন তার কিউরিং পিরিয়ডটা কতদিন রাখতে হবে, এটা তোমাদের জানতে হবে। সাইটে কাজ করতে গেলেও লাগবে প্র্যাকটিক্যালি বেস হিসেবে, এবং তোমাকে ইন্টারভিউতেও কিন্তু জিজ্ঞাসা করবে। যেমন 1 নম্বর বলছে দেখো, এসএসসি সিমেন্ট বলতে কি বোঝাচ্ছে, না সালফেট সিমেন্ট। এই সিমেন্টের কিউরিং পিরিয়ড কত, না সেটা হচ্ছে কি 7 ডেজ, ঠিক আছে। এরপরে দেখো ওপিসি সিমেন্ট, মানে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, ঠিক আছে, তার কিউরিং পিরিয়ড কত, না 10 ডেজ। এখানটা লিখে দিচ্ছি অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, ঠিক আছে, এর কিউরিং পিরিয়ড হচ্ছে কত, না 10 দিন। আর একটা রয়েছে দেখো সিমেন্ট উইথ মিনারেল অ্যান্ড অ্যাডমিক্সার, তার কিউরিং পিরিয়ড কত, না তার কিউরিং পিরিয়ড হচ্ছে কত, না 14 ডেজ, মানে 14 দিন, ঠিক আছে। তো এই 3টে ইম্পর্ট্যান্ট, তো এগুলো সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমার প্রিভিয়াস লেকচারে রয়েছে, এবং আরসিসি করানোর সময় করিয়েছি, বিএমসি করানোর সময় কিন্তু করিয়েছি। তো এই ভিডিও ডেসক্রিপশানে যাও, সেখানে কিন্তু তোমরা অনেকগুলো প্লেলিস্ট পাবে। ওই প্লেলিস্টে গিয়ে তোমরা ইন্টারভিউর সেশনগুলো দেখতে পারো, আদার সাবজেক্টগুলো দেখতে পারো, ঠিক আছে। এবং নিচে দেখবে 2টো লিঙ্ক রয়েছে, যেটা হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। সেগুলো জয়েন করো এই ধরনের পিডিএফ পাওয়ার জন্য, মানে নোটসগুলো পাওয়ার জন্য, ঠিক আছে। চলো 3 নম্বর কি বলছে দেখো, 3 নম্বর বলছে যেখানে এখানে দেখো লেপিং ইজ নট অ্যালাউড। কি বলছে? লেপিং ইজ নট অ্যালাউড, মানে লেপিংটা অ্যালাউ করা হবে না। ফর লেপিং অ্যাভাব, কত এর ডায়ার চেয়ে বেশি হয়ে গেলে আমরা লেপিং অ্যাভাব করবো না, না সেটা হচ্ছে দেখো 32 মানে 32 ডায়ার চেয়ে যদি বেশি ডায়া হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা লেপিং ইউজ করবো না। সেক্ষেত্রে আমরা কি করব না, ধরো এই একটা বার রয়েছে, হ্যাঁ, 32 চেয়ে উপরে নিচেও রয়েছে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা লেপিং করব না। এক্ষেত্রে আমরা কি করব, সোজাসুজি কিন্তু আমাদেরকে এখানটায় ওয়েল্ডিং করে দিতে হবে। কি করতে হবে? ওয়েল্ডিং, আমাদের ওয়েল্ডিং করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের লেপিং চলবে না, ঠিক আছে। চলো এবারে দেখো 4 নম্বর বলছে ম্যাক্সিমাম থিকনেস অফ স্ল্যাব শুড নট বি লেস দেন 125 ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম থিকনেস অফ স্ল্যাব মানে কি বলতে যাচ্ছে, তো এই ধরো আমাদের একটা স্ল্যাব রয়েছে, ঠিক আছে, যে কাস্টিং করবো, ফার্স্ট ফ্লোর হোক, সেকেন্ড ফ্লোর হোক, থার্ড ফ্লোর হোক, যে কোনো একটা ফ্লোর হোক, ঠিক আছে। তার যে থিকনেস বলতে এই যে থিকনেসটার কথা বলা হচ্ছে এখানটা, এই যে থিকনেসটা আমাদের কত রাখতে হবে, না সেটা হচ্ছে আমাদের কত, না মিনিমাম আমাদের 125 মিলিমিটার রাখতে হবে। 125 মিলিমিটার মানে হচ্ছে আমাদের কত, না 5 ইঞ্চির থিকনেস রাখতে হবে। এর নিচে কিন্তু রাখা যাবে না, এর চেয়ে বেশি রাখা যাবে। সেটা তোমার আর্কিটেক্ট যারা রয়েছে তারা যে ডিজাইন করে দেবে সেই মোতাবেক বেশি রাখা যাবে, কিন্তু মিনিমাম 5 ইঞ্চি আমাদের রাখতে হবে, এর চেয়ে কম কিন্তু রাখা যাবে না। ওকে, চলো 5 নম্বর পয়েন্ট বলছে ফ্রি ফল অফ কংক্রিট শুড নট বি গ্রেটার দেন।
ফ্রি ফল অফ কংক্রিট মানে তোমার ধরো এইখানে ধরো একটা স্ল্যাব কাস্টিং হচ্ছে, তুমি কী করে আরএমসি নিয়ে এসছো, আরএমসি, ঠিক আছে। তো আরএমসি দিয়ে পাইপ দিয়ে তুমি কংক্রিটটাকে এখান থেকে ফেলছো, তো কংক্রিটটা যখন ফেলবে এই স্ল্যাব এবং কংক্রিট এই যে ডিস্টেন্সটা এইটা যাতে 1.5 মিটারের চেয়ে যাতে বেশি না হয় সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। মানে কংক্রিটটা যখন ফেলবো আমরা, যেখানে কাস্টিং হচ্ছে, যেখানে পড়ছে এবং যেখান থেকে আমি ফেলছি এর মাঝখানে যে ডিস্টেন্স এইটা যাতে 1.5 মিটারের চেয়ে বেশি যাতে না হয়। যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে না, দেখো যদি বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের কী হবে বলো তো, সেগ্রিগেশন হয়ে যাবে। সেগ্রিগেশন মানে কি, সেগ্রিগেশন হয়ে যাওয়া মানে ইনগ্রিডিয়েন্টগুলো একে অপরের থেকে আলাদা হয়ে যায়। ইনগ্রিডিয়েন্ট বলতে কী কী ইনগ্রিডিয়েন্ট আমরা পাচ্ছি না, একটা পাচ্ছি সিমেন্ট, দ্বিতীয়ত পাচ্ছি স্যান্ড, আর একটা আমরা কী পাচ্ছি, স্টোন, মানে যেটাকে আমরা এগ্রিগেট বলছি, পাথর বলছি। এই তিনটে কি হয়ে যাবে, একে অপর থেকে আলাদা হয়ে যায়। আর একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়া মানে সেটাকে আমরা কী বলবো, সেগ্রিগেশন, ঠিক আছে। উপরের থেকে যত উপরের থেকে আমরা ফেলবো তত সেগ্রিগেশন হওয়ার চান্সটা বেশি। তাই আইএস কোড একটা বেঁধে দিয়েছে যে 1.5 মিটারের মধ্যে রাখতে হবে, এর চেয়ে বেশি যাতে না হয়। ওকে, চলো এরপর দেখো 6 নম্বর কি বলছে। 6 নম্বর বলছে কম্প্রেহেনসিভ স্ট্রেংথ অফ ব্রিকের কম্প্রেহেনসিভ স্ট্রেংথ কত, ব্রিকের কম্প্রেহেনসিভ স্ট্রেংথ হচ্ছে কত, 3.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। চলো এরপরে 7 নম্বর বলছে মিনিমাম ডায়া অফ ডাবল বার। আচ্ছা, ডাবল বার বলতে কি বোঝায় না, দেখো ডাবল বার বলতে যেটা বোঝায়, ধরো আমাদের একটা রয়েছে আমাদের একটা সাইট, এই সাইটে কাজ হয়ে গেছে, এই দিকে কিন্তু আমাদের কি রয়েছে না, ব্ল্যাঙ্ক এরিয়া, মানে এদিকে কোনো কনস্ট্রাকশন হয়নি, ব্ল্যাঙ্ক ল্যান্ড পড়ে রয়েছে। তো এইখানটায় কিন্তু অলরেডি আমাদের কনস্ট্রাকশন হয়ে গেছে, কনস্ট্রাকশানের কাজ চলছে এবং বা কমপ্লিট। তো যখন কনস্ট্রাকশান কাজ হচ্ছে, ফিউচারে যাতে এদিকে কনস্ট্রাকশান যখন হবে তখন যাতে প্রবলেম না হয়, তার জন্য আমরা কি করি না, এখানটায় ডাবল বার এইভাবে কিন্তু বার বের করে রেখে দেওয়া হয়, যাতে এইখানটায় ব্ল্যাঙ্ক জায়গায় ল্যান্ডে যখন কনস্ট্রাকশন হবে তখন এখানে কী হবে, জয়েন দিতে আমাদেরকে সুবিধা হবে, ঠিক আছে। তো এই যে বারটা প্রোভাইড করা হয়, এই যে বারটা, এই বারটাকে কী বলা হয়, ডাবল বার, ঠিক আছে। এটাকে কী বলা হয় না, ডাবল বার। ওকে, ক্লিয়ার। চলো এরপরে আমরা যাব 8 নম্বর। তাহলে ওই যে ডাবল বারের যে ডায়াটা, সেই ডায়াটা কত হয় না, সেটা হচ্ছে 12 mm ডায়া হয়, ঠিক আছে, 12 mm ডায়া। চলো 8 নম্বর বলছে বিল্ডিংয়ের হাইট বিল্ডিংয়ের হাইট কত হয় না, সেটা হচ্ছে 3.15 মিটার, ঠিক আছে। তো চলো 9 নম্বর বলছে রাইজার হাইট শুড বি। রাইজার বলতে দেখো এখানটায় আমি যদি এখানটায় তোমাদেরকে দেখাবো রাইজার, এই ধরো আমাদের একটা রয়েছে অনেকটা পেজ নেই, দেখো এখানটা ধরো এইভাবে রয়েছে, স্টেয়ারকেস, এই রয়েছে আমাদের একটা স্টেয়ারকেস। তো এইখানটা দেখো দু রকমের কন্ডিশন আমরা পাচ্ছি, এইরকম একটা, ঠিক আছে। তো সেইটাকে যদি সেপারেট আমি করে দিই তাহলে এইরকম আসছে, এটাকে যদি এখানটা এইরকম যদি ধরি তাহলে এইরকম আসছে। তাহলে দেখো এই যে এইটাকে আমি এখানটা নিয়ে চলে এলাম, ঠিক আছে, এবং এইখানটাকে আমি কী করলাম না, এটাকে আমি কিন্তু ডিলিট করে দিচ্ছি, তাহলে এইরকম কন্ডিশন পাচ্ছি, ঠিক আছে। তো এখানটায় এইটা করে দিই, এইরকম কন্ডিশন পাচ্ছি। এইরকম যখন কন্ডিশন পাচ্ছি, দেখো এইখানটা যখন আমরা পা রাখবো, এখানে যখন পা রাখবো তখন আঙ্গুলগুলো কিন্তু এখানে এসে ধাক্কা মারবে। তো এইখানে এসে যখন ধাক্কা মারবে তখন সেইটাকে আমরা কী বলবো বলো তো, রাইজার। এবং তুমি যখন তোমার পা এখানটা রাখবে তো এইরকম একটা এলের মতন হবে, শেপ কিন্তু তৈরি হবে, তখন সেটাকে আমরা বলবো ট্রেড। তাহলে এই যে রাইজারের হাইটটা কত হয়, দেখো সেটা হচ্ছে কত না, 150 মিলিমিটার, মানে হচ্ছে 15 সেন্টিমিটার। আর এই ট্রেডটা কত হয় না, 250 মিলিমিটার, মানে কত হচ্ছে 25 সেন্টিমিটার। এইটার কথা কিন্তু এখানটায় বলা হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এখানটায় কি বলছে, রাইজারের হাইট হচ্ছে কত না, 15 সেন্টিমিটারের হয়, ঠিক আছে। চলো এরপর দেখো 10 নম্বর বলছে ডাইমেনশন অফ
টলারেন্স ফর কিউবের ডাইমেনশনের টলারেন্স কত না, সেটা হচ্ছে +-2 মিলিমিটার। মানে যখন আমরা ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ কিউবের যখন বের করি, তখন এই ধরো একটা কিউব রয়েছে, এই ধরো রয়েছে একটা কিউব, ঠিক আছে, এই কিউবের টলারেন্স কত হবে, এর তো একটা স্ট্যান্ডার্ড ডাইমেনশন থাকবে, ধরো 150 × 150 × 150, ঠিক আছে। তাহলে সে যখন আমরা টেস্ট করছি, তার যখন ডাইমেনশনটা আসবে, তো ওই যে 150 জায়গায়, ঠিক আছে, বা ধরো 100/100/100 বা 70.6/70.6/70.6 সব ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হয়, ঠিক আছে, কংক্রিটের ক্ষেত্রে আলাদা, কিউবের ক্ষেত্রে আলাদা, ঠিক আছে। তো তখন যে ডাইমেনশনটা থাকবে তার থেকে 2 mm বেশি বা কম হলেও কিন্তু চলবে, সেটাকে আমরা অ্যালাউ করব, সেটাকে আমরা কি বলছি, টলারেন্স, ঠিক আছে। কত না, +-2 mm। ওকে, চলো নেক্সট আমরা 11 নম্বরে যাব। 11 নম্বর কি বলছে দেখো, প্লিন্থ হাইট শ্যাল বি, কি বলছে, প্লিন্থ হাইট শ্যাল বি। প্লিন্থ হাইট বলতে কি না, ধরো এইটা রয়েছে আমাদের গ্রাউন্ড লেভেল, মানে হচ্ছে জিএল মানে হচ্ছে মাটির লেভেল। এরপরে আমরা এখানটায় কাজ করলাম, দিয়ে এইটা হয়ে যাচ্ছে কি আমাদের না টাই বিম, কি হচ্ছে টাই বিম। এই টাই বিমটাকে আমরা কি বলি না, প্লিন্থ হাইট, ঠিক আছে। তো এই যে হাইটটা কত, মানে জিএল থেকে পিএলের যে ডিস্টেন্স, এই যে থেকে এই হাইটটা কত হবে না, সেটা হয়ে যাবে আমাদের 45 সেন্টিমিটার। কত হবে, 45 সেন্টিমিটার। ওকে, চলো এরপর হচ্ছে 12 নম্বর কি বলছে, ম্যাক্সিমাম চেয়ার স্পেসিং কত হয়, 1 মিটার। মানে সেটা কীরকম চেয়ার স্পেসিং 1 মিটার হয়, ধরো এইখানটায় একটা আমাদের এটা হচ্ছে টপ পোর্শনে একটা জালি রয়েছে, এখানে বটম পোর্শনে জালি রয়েছে, বটম, ঠিক আছে। তো মাঝখানে যে এখানে আমরা কি করি, এরকম চেয়ার দিয়ে কিন্তু হাইটটাকে আমরা বজায় রাখি। এই যে থিকনেস, এই যে হাইটটা ধরো 200 mm হবে, তাহলে এই হাইটটাকে আমরা এই চেয়ার দিয়ে আমরা মেনটেন করি। তো দেখো এখানে একটা চেয়ার রয়েছে, ঠিক আছে, এখান থেকে কত দূরে আমরা রাখবো না, এখান থেকে 1 মিটার দূরে আবার একটা আমরা চেয়ার প্রোভাইড করব। সিমিলারলি এখান থেকে 1 মিটার দূরে আমরা কিন্তু আবার একটা চেয়ার প্রোভাইড করবো, এখান থেকে 1 মিটার দূরে আমরা আবার একটা চেয়ার প্রোভাইড করবো। মানে এটা 1 মিটার, এটা 1 মিটার, এটা 1 মিটার, এটা 1 মিটার, আবার এখান থেকে 1 মিটার দূরে আবার একটা চেয়ার প্রোভাইড করবো, ঠিক আছে। এখানে সেটাই বলা আছে, তাহলে সেটা কত হয়ে যাচ্ছে, 1 মিটার। আচ্ছা, এরপর দেখো 13 নম্বর বলছে ম্যাক্সিমাম ডায়া অফ মেন বার অ্যান্ড ডিস্ট্রিবিউশন বার ইন দ্য, তাহলে ম্যাক্সিমাম ডায়া অফ মেন বার আর ডিস্ট্রিবিউশন বার, এদের মধ্যে যে রেশিওটা, মানে স্ল্যাবের থিকনেস আমরা বের করি, ঠিক আছে, রেনফোর্সমেন্টে, সেটা আছে কি না 1/8 ইন্টু থিকনেস অফ স্ল্যাব। মানে তোমার ধরো রয়েছে স্ল্যাব, এই স্ল্যাবের যে থিকনেসটা, এই যে থিকনেসটা যা আসবে 125 হোক বা 120 হোক বা তোমার 200 হোক, সেইটাকে আমাদের 8 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে যটা আসবে সেটাই হচ্ছে ম্যাক্সিমাম ডায়া আমরা ইউজ করবো। তার চেয়ে কিন্তু বেশি ডায়া আমরা ইউজ করবো না। আর মিনিমাম তো 8 mm, যেমন 8 mm এর নিচে হচ্ছে 6 mm কিন্তু আমরা ইউজ করতে পারবো না, মিনিমাম 8 mm আমাদেরকে ইউজ করতে হবে, ঠিক আছে। চলো 14 নম্বর বলছে মিনিমাম ডায়ামিটার অফ বার অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইন দ্য স্ল্যাব, সেটা কত না 8 mm। চলো এরপরে আমরা নেক্সটের দিকে যাব। নেক্সট বলছে 15 নম্বর বলছে লিন্টন থিকনেস শুড বি। লিন্টনটা আমরা যেমন জানালার উপরে থাকে, দরজার উপরে থাকে লিন্টন, ঠিক আছে। তো সেই থিকনেসটা কত হয় না, সেটা হচ্ছে 15 সেন্টিমিটার বা 150 মিলিমিটার, ঠিক আছে। এরপর দেখো 16 নম্বর বলছে পার্সেন্টেজ স্ট্রেংথ অফ কংক্রিট আফটার 28 days। আচ্ছা, 20 দিনের আগে, মানে তুমি কাস্টিং করলে, কাস্টিং করার পর ওই যে কংক্রিটের মধ্যে স্ট্রেংথটা 28 দিনের মধ্যে কত আসে, ঠিক আছে, সেটা আছে কত না 99%। পুরো 100% আসে না, 99% চলে আসে, আর বাকি যে 1% থাকে সেটা আসতে কিন্তু অনেক দিন সময় লাগে, ঠিক আছে। 17 কী বলছে দেখো, সাইজ অফ মোল্ড টু চেক কম্প্রেহেনসিভ স্ট্রেংথ অফ সিমেন্টের যে কম্প্রেহেনসিভ স্ট্রেংথ আমরা চেক করি মোল্ডের, সেই মোল্ডের সাইজটা কত না 17.6 ইন্টু 17.6 ইন্টু 17.6। এটা আমরা কোথায় পাবো না IS 10080/1982 এই IS কোডে পেয়ে যাবো আমরা, ঠিক আছে। এরপর দেখো 18 নম্বর বলছে হোয়াট ইজ এম ইন M25। মানে ধরো
M25। তাহলে এখানটা দেখো একটা পাচ্ছি আমরা M, আর একটা কী পাচ্ছি 25। তো এখানে M মানে তো আমরা বুঝে যাচ্ছি মিক্স, আর 25টা হচ্ছে কি না কম্প্রেহেনসিভ ক্যারেক্টারিস্টিক কম্প্রেহেনসিভ স্ট্রেংথ অফ কিউব। মানে 28 ডেজ আমরা কিউরিংয়ের জন্য যখন রেখে দিচ্ছি মানে কিউবের মধ্যে ভরে, তখন তার যে 28 ডেজের পরে আমরা যখন স্ট্রেংথ চেক করব, তখন 95% আমরা কি পাবো, তার যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 25, আর 5% আদার্স। ঠিক আছে, তাই এখানে হয়ে যাচ্ছে কি 25, আর M হচ্ছে কি মিক্স। তাহলে M মানে কি হয়ে যাবে এখানটায় মিক্স। ওকে, চলো এরপরে দেখো 19 নম্বর কি বলছে, ডাইমেনশন অফ স্লাম কোন। স্লাম কোনের ডাইমেনশন কত। এখানে একটা স্লামের পিকচার দেখতে পাচ্ছ। এটা হচ্ছে যে উপরের এই যে সার্কেলটা, উপরে এই যে সার্কেলটা আলাদা কালি দিয়ে দেখাচ্ছে তোমাদের ব্ল্যাক দিয়ে, এই যে এটা এই হলুদটা নিয়ে নিচ্ছি, এই যে সার্কেলটা এইটা হয়ে যাচ্ছে কত আমাদের না 100 mm। এবং নিচে যে এরকম একটা থাকছে এটা হয়ে যাচ্ছে কত 200 mm, এবং এদের মধ্যে হাইট হচ্ছে এইটা 300 mm। এটা যদি প্লেনে যদি আমরা দেখি তাহলে এই যে উপরেরটা আমরা এখন ছোট করে একটা সার্কেল দেখতে পাবো, নিচেরটা এরকম বড় করে একটা সার্কেল দেখতে পাবো। তাহলে এইটার হাইট কত, এইটার ডাইমেনশন কত না সেটা হচ্ছে কি 100 mm, এবং নিচেরটার ডাইমেনশন কত হয়ে যাবে না 200 mm, আর এদের মধ্যে এই হাইটটা হয়ে যাবে কত না সেটা হচ্ছে কত 300 mm। ঠিক আছে, এরপর দেখো মোল্ড থিকনেস মিনিমাম কত হয়ে যাবে না 1.6 মিলিমিটার। আচ্ছা, আজকের জন্য লাস্ট প্রশ্ন, সেটা কি হচ্ছে কি না 20 নম্বর প্রশ্ন কি বলছে, স্লাম ভ্যালু ফর পাম্পেবল কংক্রিট। পাম্পেবল কংক্রিটের স্লাম ভ্যালু কত, সেটা হচ্ছে কত না 75 থেকে 100 মিলিমিটার। এটা কোথায় পাবো না আইস 4/C 2000 যে আইস কোড রয়েছে, ক্লোজ নম্বর 7.1 এবং পেজ নম্বর 17তে গেলে কিন্তু এটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো এই ছিল বন্ধুরা আজকে আমাদের সেশান। যদি ভিডিওটা যদি ভালো লাগে বা এই ধরনের আরও যদি সেশান তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই বিশ্বনাথ জানা ইউটিউব চ্যানেলকে তোমাদের কি করতে হবে না সাবস্ক্রাইব করতে হবে, এবং ভিডিওটাকে লাইক করতে হবে, বেশি বেশি করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে হবে। ঠিক আছে, আর কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, কমেন্ট করলে কী হবে না তোমাদের মতামতগুলো কিন্তু আমি জানতে পারবো, বুঝতে পারবো, দিলে সেই রকম হিসেবে কিন্তু আমি কন্টেন্টগুলোকে কিন্তু আবার রেডি করব। আর অবশ্যই নিচে অনেকগুলো প্লে লিস্ট রয়েছে, সেগুলো তোমরা ফলো করো, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ অবশ্যই জয়েন করো, সেখানে কিন্তু এর পিডিএফটাও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে সেশনটা এখানটা শেষ করছি, নেক্সট পার্টে দেখা হবে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই।